দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও ভবিষ্যৎ বাংলাদেশ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ডক্টর মুশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ ও সাবেক জিএস ডাকসু, এবং শিরিন সুলতানা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি ও সাবেক ভিপি রোকেয়া হল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন তিনি। তবে তিনি শঙ্কা জানিয়েছেন নির্বাচন বানচালের চেষ্টা করা হবে যাতে সামনে নির্বাচনটি না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখনও দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। সামনে এইসব বিষয় আরও আসবে, এই জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এত কিছুর পরও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিকে টার্গেট করে জোরে সোরে শুরু করেছে নির্বাচন প্রস্তুতি। দর্শক, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের আমাদের অতিথিদের সঙ্গে। তবে তার আগে ডাকসু নির্বাচন নিয়ে আমরা আলোচনাটি শুরু করব। শুক্রবারও প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল ডাকসু প্রার্থীরা। তারা প্রশাসন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন, পক্ষপাতের অভিযোগও রয়েছে। যেহেতু আলোচনার শুরুটা আমি করব ডক্টর মুশতাক হোসেন, আপনাকে দিয়ে এই যে পক্ষপাতের অভিযোগ, আর মাত্র 3 দিন রয়েছে ডাকসু নির্বাচন, তবে কি এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে? ধন্যবাদ। নির্বাচনের প্রচার ভালোই চলছে। অবশ্য বিভিন্ন ঘটনার কারণে হয়তো মাঝে মাঝেই শঙ্কা জেগেছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোর প্রতি পক্ষপাতিত্ব করছে কিনা, এবং যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না এমন কোনো পক্ষকে নির্বাচন বন্ধ করতে চান, এটা শঙ্কা থাকতেই পারে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে তাদের যারা দায়িত্বে আছেন তারাই প্রথম ডাকসু নির্বাচন করছেন। বহুদিন ডাকসু নির্বাচন হয় না, সর্বশেষ 2018 সালে হয়েছিল। ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারা তো এখন দায়িত্ব পালন করছেন না। তবে ছাত্র সংগঠনগুলো পরস্পর প্রতি যদি তারা নজর রাখে একে অপরের কার্যকলাপের প্রতি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো একক সত্তা না, সেখানে বিভিন্ন শিক্ষক মণ্ডলী রয়েছেন বা সেখানে কর্মকর্তারা রয়েছেন, তারা যদি একে অপরকে সাহায্য করেন বা একে অপরের ভুলগুলো ধরিয়ে দেন এবং ছাত্ররা বলতে পারে, ছাত্ররা অভিযোগ করলে এই ধরনের বিষয়গুলো চোখে পড়বে। আমার মনে হয় না যে ডাকসু নির্বাচন বানচাল করার মতো কোনো পরিস্থিতি আছে। প্রশ্নটা এই কারণে আসছে আর মাত্র 3 দিন পরে নির্বাচন, এবং এই অভিযোগগুলা আরো আগে থেকে আসছে, তারপরও সমাধানটা হচ্ছে না কেন? না, এই বড় ধরনের কোনো অভিযোগ আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন ছোটখাটো বিষয়, একটা বড় বিষয় হচ্ছে সাইবার বুলিং। এখন সাইবার বুলিংটাকে কার্যকরভাবে বন্ধ করবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এখানকার জ্ঞান বিজ্ঞান চর্চা বাংলাদেশের সবচেয়ে মানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠই বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তারা কার্যকরভাবে যে পদ্ধতিটা গ্রহণ করবে, এটা জাতীয় নির্বাচনের জন্য কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় হবে। বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে যে জঘন্যভাবে সাইবার বুলিং করা হচ্ছে, সেটা খুবই মানে নারী প্রার্থী অনেক বেশি হয়ে আছে, এবার আরও বেশি হওয়ার কথা ছিল। ছাত্রী সংখ্যার তুলনায় নারী প্রার্থীর আনুপাতিক হারে সংখ্যা কম। তো এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বিশেষজ্ঞ রয়েছেন, এখানে আইটি বিষয়ে অনেক বিভাগ আছে, এক্সপার্ট আছে, এটা কার্যকরভাবে দমন করা উচিত। আর নির্বাচনী প্রচারণায় কোনো বড় ধরনের সমস্যা না হলেও নির্বাচন যত কাছাকাছি ঘনিয়ে আসবে, হঠাৎ করে কোথাও যেন কোনো গোলযোগ কেউ করে ফেলতে না পারে, এজন্যে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের গোয়েন্দা বিভাগ তো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল অফিসেরও নির্দিষ্ট তাদের মানে একটা নিরপেক্ষ এই খবর সংগ্রহ করবার জন্যে তাদের ব্যবস্থা থাকা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ে ক্রিয়ারত যতগুলো ছাত্র সংগঠন যারা প্যানেল দিয়েছে, তাদের একটা সহজ প্রবেশাধিকার আছে বলে আমি মনে করি, যেন তারা সহজেই কোনো ছোট ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত, যেন সেই ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টি না হয়। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। আপনি শেষ করে সাইবার বুলিংয়ের বিষয়টি দিয়ে, এটা দিয়ে আমি একটু শিরিন সুলতানা, আসলে যে নারী প্রার্থীরা বিশেষ করে টার্গেটটা হচ্ছেন এই সাইবার বুলিংয়ের, মানে এখন যেটা দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ যতটা না উত্তপ্ত,
তার চেয়ে বেশি উত্তপ্ত এবং উদ্বেগের বিষয় হচ্ছে সাইবার বুলিং অথবা অনলাইন যে মাধ্যম সেই জায়গাটাতে। এটাকে ঘিরে এখন যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং উনি বেশ কিছু ব্যবস্থার কথা বলেন ডক্টর মুশতাক হোসেন, আসলে এখন এই শেষ সময় আসলে করণটা কি? ধন্যবাদ আমার সহ আলোচক ডক্টর মুস্তাক ভাই এবং যারা শুনছেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি সঠিকই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে সাইবার বুলিং নিয়ে। এটা একটা কারণও আছে। আপনারা জানেন যে আমাদের এক বোন, ছাত্রী বোন একটা রিট করেছিল একজন প্রার্থীর বৈধতা নিয়ে। সেখানে আমরা দেখলাম যে পরবর্তীতে সেই আমার ছাত্রী বোনকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠনের এক দুজন নেতা তাকে নিয়ে যেভাবে তাকে গণধর্ষণের যাত্রা শুরু হোক, এই ধরনের বাজে মন্তব্য দিয়ে যেভাবে তাকে থ্রেট করা হলো, এটা আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমার মনে নেই। মানে আমরা ডাকসু নির্বাচন করেছি, মুস্তাক ভাই আমাদের আগে ডাকসুতে ছিলেন, আমরা পরের বার ছিলাম, তার কিছুদিন 2018-তে একটা নির্বাচন হয়েছে। কিন্তু তারপরে যেভাবে একজন বোনকে যেভাবে এই ধরনের বাক্য বলে, এই ধরনের কথা বলে তাকে যেভাবে ছোট করা হলো, তো সেটা আমি মনে করি যে এই থেকে একটা আশঙ্কা ছাত্রী বোনদের। এবং আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরে আমাদের ছাত্রী বোনদের যে সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন মিডিয়া, তারা কিন্তু একই শঙ্কার কথা বলছে যে আমরা ভোট দিতে শঙ্কা পাচ্ছি, এবং আমরা ভোট কেন্দ্রে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন কথা বলছি তা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছে যে এখন কি পরিস্থিতি, আমাদের বাবা মা আছে, আমাদের পরিবার আছে, আমাদের যেভাবে এই পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে, পরিবারের শঙ্কা আছে। তা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, আমি প্রক্টরের একটা কথা, মানে এই প্রসঙ্গে প্রক্টর স্যারের একটা সাক্ষাৎকার দেখছিলাম। তিনি বলছেন যে দেখেন, আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে, যা সাইবার বুলিংয়ের যে অভিযোগগুলো আসে আমরা এগুলো পুলিশের কাছে পাঠিয়ে দিই, তারপর এটা আসলে আমাদের কিছু করণীয় নেই, এই ধরনের একটা কথা উনি বললেন, আমি নিজেই শুনেছি। তা আমার কথা হলো যে এই ধরনের সীমাবদ্ধতা নিয়ে ওনাদের কিছু করণীয় নেই। একজন প্রশ্নটা সেই জায়গায়, সেখানে তাহলে এত বড় একটা নির্বাচনের ঝুঁকি ওনারা কি করে নিলেন? হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি পড়তে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক। কারণ আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে সাইবার বুলিং বিভিন্ন কারণে হচ্ছে। হ্যাঁ, সেটা ব্যবসায়ীদের মধ্যে হচ্ছে বা কিন্তু এই যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের পরিবেশ সৃষ্টি হতে পারে, তাহলে তারা কেন প্রয়োজনীয় পদক্ষেপ আগে গ্রহণ করলেন না? এটা একটা বিষয়। শুধু এটা না, আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতির বিষয়টা আরও অনেক জায়গায় কিছু হলে কিন্তু আছে আমার মনে হয়। তারপর আমি মনে করি যে ডাকসু নির্বাচনটা হওয়া উচিত, এবং সেখানে যেখানে ছাত্রছাত্রীরা সবাই উন্মুখ হয়ে আছে, আমার মনে হয় শুধু ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, আমরা সারা বাংলাদেশে আমরা যাদের বাচ্চাদের অভিভাবকরা আছে, আমরা উন্মুখ হয়ে আছি যে দীর্ঘদিন পরে হলো ডাকসু নির্বাচনটা হওয়া উচিত, এবং সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, সেই নির্বাচনকে যাতে কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য যে ধরনের প্রস্তুতি না গ্রহণ করা দরকার। আপনি বলেছেন মাত্র 3 দিন আছে, আরও আগেই হয়তো শুরু করেছি, কিন্তু আমি মনে করি যে এখনও অনেক ধরনের ত্রুটি ধরা পড়ছে। এই ত্রুটিগুলোকে শুধরে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি আন্তরিক হবেন, আরও বেশি সোচ্চার হবেন, এবং যার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর ডাকসু নির্বাচন উপহার পাবো বলে আমি বিশ্বাস করি। শুধু সাইবার বুলিং নয়, শঙ্কার আরও একটি জায়গা রয়েছে যেখানে নিরাপত্তার বিষয়টা বারবার ঘুরে ফিরে আসছে, এবং একজন ভিপি প্রার্থী আব্দুল কাদের, উনি যে স্ট্যাটাস দিয়েছেন যে ডাকসুতে জিতাটা এখন বড় বিষয় নয়, আমার বেঁচে থাকাটাই এখন অনেক বড় বিষয়। খুবই স্বাভাবিক, কারণ আপনি দেখেন যে একটি ছাত্র সংগঠন, যাদেরকে গুপ্ত সংগঠন হিসেবে যাদের কথা বলা হচ্ছে, যারা আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাথে যারা মিশেছিল, যাদের সরাসরি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে না, যারা ছাত্রলীগের পদধারী নেতারা, তারা আজকে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং তারা যেভাবে কথা বলছে, তাদের মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কথা বলার যে অ্যাটিটিউড এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে আমরাই শুনি আমাদের সংখ্যা জাগে। কাজে আমি মনে করি ডাকসু নির্বাচনের পরবর্তী পরিবেশটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কারা জিতবে কারা। আমি গত কয়েকদিন ধরে এটাই চিন্তা করছি যে ডাকসু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে যে ফলাফল আসবে, সেই ফলাফলকে কেন্দ্র করে যারা এখনই এই ধরনের হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, যারা আজকে যাদের কথা আমরা বলছি, যারা এই ফ্যাসিস্ট আওয়ামী
ছাত্রলীগের সময় যারা হলে ছিল, ক্যাম্পাসে ছিল, যারা ছাত্রলীগের নামধারী লেবাস নিয়ে যারা ওই সময় ছাত্রলীগের ছত্রছায়া তারা হলে ছিল, ক্যাম্পাসে ছিল, তাদের স্বাভাবিকভাবে আমি যেহেতু ছাত্রদলের, আমি যেহেতু বিএনপি, আমার ছাত্র সংগঠন ছাত্রদল যেহেতু দীর্ঘদিন ক্যাম্পাসে থাকতে পারেনি, কাজে সেখানে তো একটা সংখ্যা থেকেই যায়। যদি ছাত্রদল সভা আমাদের বামপন্থী সংগঠন যারা আছে তারা নির্বাচিত হলে যারা এখনই হুমকি ধামকি করছে তাদের হুমকি ধামকি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে উচ্চ পর্যায়ে যাদের প্রতিনিধি রয়ে গেছে সেখানে তো সংখ্যা থাকবেই, থাকাটাই স্বাভাবিক। শিরিন সুলতানা, ডক্টর মুশতাক হোসেন, যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই, পরবর্তী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছে সামনে। এখানে শুধু সাইবার বুলিং নয়, নিরাপত্তার যে হুমকি আসছে আরও বেশ কিছু বিষয় নিয়ে আসতেন। এখন এই পরবর্তী পরিবেশ কন্ট্রোল করা কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যে কথা বলছে, কি মনে হচ্ছে আসলে? এটা আসলে নির্বাচন পূর্বে অ্যাটিটিউড যেটা শিরিন সুলতানা বলেছেন, যে নির্বাচনের এখনই যাদের বিভিন্ন বক্তব্য, প্রচারণার ধরন এবং যে বডি ল্যাঙ্গুয়েজ খুব সঠিকভাবে বলেছে, সেটা দেখেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংগঠনগুলোর এখন থেকেই সতর্ক হওয়া উচিত। যে সতর্ক করা বা অন্যদেরকে সতর্ক করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে দায়িত্ব পালন করা। ডাকসু নির্বাচন খুবই দরকার এই জন্যে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তাদের যে রাজনৈতিক পছন্দ কোনটা, তারা কিভাবে বাংলাদেশকে দেখতে চায় বা তারা কিভাবে ছাত্রদের এবং বর্তমান প্রেক্ষাপটে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে যে আপনিই বললেন আর কি, যেটা আমাদের এই নির্বাচনটা জাতীয় নির্বাচন একটা শিক্ষণীয় হয়ে থাকবে। আমি আরেকটা বিষয় আপনাকে জানবো, সেটা হচ্ছে শুধু এই ডাকসু নির্বাচন নয়, রাজশাহী, চিটাগং সহ আর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচন যেটা হচ্ছে। চিটাগংয়ের যে অবস্থা, এই মামুন, তার নিশ্চয়ই আপনি দেখেছেন, তার মাথার খুলি ফ্রিজে রাখা হয়েছে এবং তার যে মাথার ব্যান্ডেজ সেখানে লেখা হয়েছে হার্নে হাত দিবেন না। এই যে অমানবিক এবং এই বিভৎস যে বিষয়টা, এটা কি মেসেজ দিচ্ছে আমাদেরকে এবং এর দায়টা আসলে কে নিবে? হ্যাঁ, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়া খুবই দরকার। ফলাফল যেটাই হোক না কেন সেটা মেনে নেওয়ার পরিবেশ তৈরি করা দরকার। আপনি বলছিলেন তাহলে ঠিক পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 দিন পরে নির্বাচন হবে এবং একই মাসে রাজশাহী ইউনিভার্সিটির নির্বাচন হওয়ার কথা, সম্ভবত 25 তারিখে হওয়ার কথা, পূজার বন্ধের আগেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, তার মধ্যে সেখানে উত্তেজনা ছড়িয়েছে। চট্টগ্রামের যে সাধারণ যারা গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের পাশে, তাদের সঙ্গে যে উত্তেজনাটা, ছাত্র সংগঠনগুলো এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল এবং যারা ওখানকার রাজনৈতিক দল নেতৃবৃন্দ, কিন্তু যেহেতু কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, কে কার কথা শোনে? এখানে একটা প্রতিযোগিতা হয়েছে কে কত বেশি গ্রামবাসীদের উপরে তারা হামলায় নেতৃত্ব দিতে পারে। এটা অসুস্থ প্রতিযোগিতা, হওয়া উচিত ছিল যে আমরা নিয়ন্ত্রণ করব। আর ওইদিকেও যারা গ্রামবাসীদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের উচিত ছিল যে এটাকে সমাধান করা। তারাও নেতৃত্ব দিয়েছে কত বেশি ছাত্রদের উপরে চড়াও হওয়া যায়। কাজে এটা খুব অসুস্থ বিষয়। আমার মনে হয় ডাকসু নির্বাচন আমি আশা করি ভালোভাবে সম্পন্ন হবে, নির্বাচনের পরে পরিবেশটা ভালো হবে, সেটা ভালো একটা ইতিবাচক প্রভাব পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ভিতরে চাপা একটা এই আশঙ্কা আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, সবাই যাওয়া আসা, সবাই দেখছে। জাহাঙ্গীরনগর একটু বাইরে, লোকালয়ের থেকে আশেপাশে গ্রাম আছে। আপনি কি নিরাপত্তার বিষয়টা নিয়ে আসতেছেন সামনে? হ্যাঁ, কারণ যারা প্রার্থী তারা যদি আশঙ্কা মুক্ত অবস্থায় কাজ করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা একটু কম আশঙ্কা সবাই আমাদের চোখের সামনে আছে। জাহাঙ্গীরনগরে ওটা নিশ্চিত করা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু জাহাঙ্গীরনগরের মতো শহরের একটু বাইরে আছে, সেখানে একটা নিরাপত্তার আশঙ্কা আছে। সেগুলো যদি সম্পন্ন হয় তাহলে আমরা মনে হয়, এবং এই জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে পড়বে এবং তাদের প্রভাবটা গিয়ে পড়বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি আশাবাদী ব্যক্তিগতভাবে, কিন্তু আশঙ্কা রাখতে হবে যে খারাপ কিছু ঘটতে পারে এবং সেই খারাপ কিছু যদি ঘটে সেটা দ্রুত সামাল দেওয়ার জন্য কি করা দরকার সেটাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরকার এবং সবচেয়ে বড় কথা ছাত্র সংগঠনগুলো, আমি স্বতন্ত্র ছাত্রদেরকেও একটি সংগঠন মনে করছি, যদিও তারা রাজনৈতিকভাবে কোনো দল এখনকার কোনো দলের মধ্যে তারা যাচ্ছে না, তবে স্বতন্ত্ররা যদি নির্বাচনে ভালো করে তারা নিশ্চয়ই একটা রাজনৈতিক জায়গায় যাবেন এবং আমি আশা করি তারা যেন পুরনো রাজনৈতিক ধারায় চলে না যান। যারা আগে স্বতন্ত্র ছিল 2018 সালে তারা জয়লাভ করেছিল জোর করে, তাদেরকে হারানো হওয়ার পরে তারা দল করার পরে কিন্তু তারা একই ভুল করেছে, তাদের কাছ থেকে আবার আলাদা হয়ে গেছে স্বতন্ত্ররা। এবারেও দেখা যাচ্ছে নতুন একটা দল করেছে,
যারা নির্দলীয়ভাবে সংগঠন করে এই গণঅভ্যুত্থান করেছে, তারা দল করার পরে তাদের প্রতিও অনেক অপছন্দ করে তাদের কাছ থেকে আলাদাভাবে স্বতন্ত্র হয়েছে। কাজে পুরনো রাজনৈতিক যে আচার আচরণ, পুরনো রাজনৈতিক যে স্টাইল, সেটার থেকে সাধারণ ছাত্ররা একটা নতুন জিনিস দেখতে চাচ্ছে। সেটাই দেখার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সেই দল অথবা যারা আগে আদর্শবাদী রাজনীতি করেছে, যারা কখনো দলীয় নজিরভিত্তি করেনি, তারা এবং এই নতুন রাজনীতির যারা চাহিদা করছে, তারা যদি একটা নতুন দিশা দেখাতে পারে, তারা আমাদের খুব জাতির জন্য অনেক উপকার হবে। তবে এটাকে নষ্ট করার জন্য কিন্তু অনেক শক্তি ক্রিয়াশীল রয়েছে, যারা নির্বাচনটা বানচাল করার জন্য নানাভাবে চেষ্টা। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। এটা নির্বাচনটা বানচাল করার জন্য একটি চক্র ক্রিয়াশীল, যে বিষয়টা শেষ এটা দিয়ে আমি আসলে আনবো যে ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর, চিটাগং, রাজশাহী, এই যে নির্বাচনগুলো যদি কোনো কারণে এই জায়গাটায় আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের পরবর্তী জাতীয় নির্বাচন রয়েছে। হ্যাঁ, অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের পরপরই তো জাতীয় নির্বাচনে ডামাডোল বেজে উঠবে, কাজে এটার প্রভাব তো অবশ্যই পড়বে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটি ভাইয়া বলেছেন যে যারা ধরেন আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন, এখানে অনুষ্ঠানের আসা আগে ভাইয়ের সাথে কথা বলছিলেন, ভাই বলছিলেন যে কোনো কোনো ছাত্র সংগঠন বিভিন্ন, যেমন গুপ্ত সংগঠনগুলো ওরা একটা নাম দিয়ে ইলেকশন করেছে বা অন্যরা, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দলীয় প্যানেলে আমরা ইলেকশন করছি। তো সেখানে আমি মনে করি যে আমরা যখন ছাত্রদল করেছি বা এখনও আমরা যেটা লক্ষ্য করি যে বা সারা বাংলাদেশের মেধাবী ছাত্ররাই সাধারণত ছাত্রদলের দিকে ঝুঁকেছে এবং ছাত্র স্মার্ট সাহসী ছেলেরাই ছাত্রদল করেছে। এবং আপনার আমরা যখন ডাকসু নির্বাচন করেছি, আমি যখন রোকেয়া হলের ভিপি ইলেকশন করেছি, তখন রোকেয়া হলের মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন, মানে সাধারণত বাম সংগঠনের ইয়েটা বিশ্ববিদ্যালয়গুলোতে আগে নির্বাচনগুলোতে বেশি ছিল, ভাইয়ারা যখন করেছে, বলেছে যে ছাত্রদলের মানে এই উত্থানটা আপনারা কেন পছন্দ করছেন কেন? তখন মেয়েরা বলেছে যে ছাত্রদলের ছেলেরা স্মার্ট হয় এবং তারা সাহসী হয় এবং তাদের এই জিনিসগুলোকে আমরা আকৃষ্ট হয়েছে এবং আমরা মনে করি যে তারা যে আদর্শের ধারণ করে সেই আদর্শটাকেই তারা লালিত পালিত করে, এই জন্য আমরা ছাত্রদলকে পছন্দ করি। তা আমি মনে করি যে ধরেন যে যারা উন্মুক্ত পলিটিক্স করছে, যাদের রাজনীতির আইডিওলজি প্রকাশ্য, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের নির্বাচিত হওয়া উচিত। এবং আমি যেহেতু ছাত্রদল করি, তা আমি অবশ্যই চাইবো যে আমাদের দলের সে বিজয় ধারাটা অব্যাহত থাকুক। সেটা শুনলাম। একটু আরেকটা বিষয় আমি যেতে চাই ডাকসু থেকেই। আচ্ছা, আমরা আপনার কাছে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে সামনে জাতীয় যে নির্বাচন, আপনাদের পক্ষ থেকে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্রের কথা বারবার ঘুরে ফিরে আসছে, পাশাপাশি প্রধান উপদেষ্টা তিনিও ওরকম ইঙ্গিত দিচ্ছেন, সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন। শুনবো আপনার উত্তর। ধন্যবাদ। আমাদের আসলে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই সকল রাজনৈতিক দলের তো প্রধান উদ্দেশ্য ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন করা। তো সেই যদিও এই সরকারের নির্বাচনকে প্রাধান্য চাইতে অন্য অনেক বেশি সংস্কার বা অন্য আদার্স অনেক কাজ নিয়ে তারা বেশি ব্যস্ত থেকেছে। তারপরে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সবসময় প্রস্তুতি গ্রহণ করেছে। আর যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের, সেখানে রাজনৈতিক দল হিসেবে সবসময় একটা প্রস্তুতি রাখার একটা মানসিকতা সবসময় ছিল। ধরেন আপনার রাজনীতি আমাদের 300 আসনে কারা প্রার্থী হতে পারে, এটা খসড়া সবসময় থাকে। তবে আমাদের প্রস্তুতি গ্রহণের চেয়ে আমরা দেখছি যারা নির্বাচনে যাবে না বলে এখনো হুঙ্কার দিচ্ছে, যারা বলছে যে অমুকটা না হলে আমরা নির্বাচনে যাব না, অমুক সমাধান না হলে আমরা নির্বাচনে যাব না, বরং তারা বরং বিএনপির চাইতে অনেক আগের রাষ্ট্রপতি মানে নির্বাচনের মাঠে নেমে গেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাত ইসলাম প্রায় 300 আসনে তার প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীদের রীতিমতো তার ভোট চাইছে এবং তারা আপনার বড় বড় ব্যানার ঝুলিয়ে দিচ্ছে, বলছে দাঁড়িপাল্লা ভোট দেওয়া, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ইস্যুতে তারা তাদের মার্কার ভোট চাইছে। তা আমার কথা হলো যে হ্যাঁ, এইটাই হয় স্বাভাবিক। আমরা বিএনপির প্রথম থেকেই বলেছি, বিএনপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দল প্রথম থেকে ভুলবে যাবে, শুধু রাজনৈতিক দল না, সুশীল সমাজের অনেকেও বলেছে বিএনপি কেন এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, বিএনপির কোনো কাজ নেই, শুধু নির্বাচন। এখন আজকে দেখেন আপনারা যেটা বলছেন
যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যে কথাটি আজকে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা এবং বাংলাদেশের সুশীল সমাজ সহ বিভিন্ন জায়গায় যে কথাটি আসছে যে আগামী নির্বাচনের সংখ্যা প্রকাশ করেছে। আর বিএনপি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু প্রথম থেকেই বলেছে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। আজকে যদি ধরেন এই সময়ের ফ্রেমের আগেও যদি নির্বাচনটা হতো, আমি মনে করি যে এই ধরনের সমস্যা আরো আগেই মানে এতটা প্রকট হতো না। কি ধরনের ষড়যন্ত্র দেখছেন? না, আমি যেটা মনে করি যে যে ফ্যাসিস্ট আওয়ামী সংগঠন যারা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশের জনগণের আন্দোলনের ছাত্র গণ আন্দোলনের মধ্যে থেকে যারা বিদায়ী হয়েছে তাদের মধ্যে থেকে একটা বড় ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ শিরিন সুলতানা। ডক্টর মুশতাক হোসেন, যে বিষয়গুলো শিরিন সুলতানা বলে গেলেন, যে কয়েকটা রাজনৈতিক দলের কথা বলছেন, কেউ গণভোট চাচ্ছে, কেউ চাচ্ছে গণপরিষদ ভোট, এই বিষয়গুলো উনি আসলে সামনে নিয়ে আসছেন। এই যে ঘুরে ফিরে যে ষড়যন্ত্রের কথাগুলো আসছে, নির্বাচন বানচালের যে কথাগুলো আসছে, এর উপর ভিত্তি করে তো আসছে, তাই না? আছে নানা বিষয় যেগুলো হয়তো সরাসরি হয়তো কেউ বলছে না, কিন্তু একটা আশঙ্কা তো রয়েই গেছে। কারণ একটা শক্তিশালী সরকার যারা প্রচণ্ড দাপটে ফ্যাসিবাদী করে পদ্ধতিতে দেশ পরিচালনা করেছে, তার পতন ঘটার পরে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। একটা দৃঢ় পদক্ষেপে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে তারা এগোবে, সেটা আমাদের সবারই প্রত্যাশা ছিল। আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু ঠিকভাবে তারা করতে পারছেন না। কারণ তারা অনেকগুলো কর্তব্য নিয়েছে, যেটা শিরিন সুলতানা বলেছে, যে তারা যে সুনির্দিষ্ট করতেন যে আমরা যত নির্বাচনের জন্য যতগুলো সংস্কার প্রয়োজন সেখানেই থাকবো, আর অন্যান্য সংস্কারের এজেন্ডাগুলো ওপেন হবে। সেটা অবশ্য বিভিন্ন সংস্কার কমিশনের যে লিখিত প্রস্তাব, এটা খুব একটা ভালো ঐতিহাসিক দলিল তৈরি হয়েছে যে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারা এটা নিয়ে করবেন। কিন্তু নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সময় করে এবং দৃশ্যমান বিচারের বিষয়গুলো অবশ্যই এগোচ্ছে, আদালত তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। নির্বাচনটাকে প্রধান করা উচিত ছিল প্রথম থেকেই। যদিও হয়তো আপনার যেদিন গত জুলাই থেকে একটা ইয়েতে 5ই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে নির্বাচনের কথা বলেছেন। আরও আগে বললে ভালো হতো। তা নির্বাচনটা হলে হয় কি, একটা যারা অস্থিতিশীলতার শক্তি, যারা ঘোলা পানিতে মাছ শিকার করলে ভালো হয়, সে বিষয়গুলো আমরা জানি। কিন্তু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যেটা আপনি বলে গেলেন যে প্রত্যাশা পূরণে মানে ঠিকভাবে যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে এই যে মানুষের 17 বছরের অপেক্ষা, মানুষের প্রতীক্ষা যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষের স্বার্থ কিংবা মানুষ যা দেখতে চায় তা কতটা পূরণ হবে? হ্যাঁ, একটু পিছিয়ে গেছে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে হওয়া দরকার ছিল সেটা আরও বলিষ্ঠভাবে হওয়া দরকার। তবে সব রাজনৈতিক দলকে যদি আস্থায় নিয়ে এবং অন্যান্য যারা অংশীজন তাদেরকে আস্থা নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্টভাবে নির্বাচনের জন্য কাজ করেন এবং একটা আস্থা অর্জন করতে পারেন, সেই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। কারণ দেখেছি জনগণ যখন একটা জিনিস খুবই উদ্গ্রীব থাকে, করতে চায়, তখন সেটাকে বানচাল করতে কেউ পারে না এবং সরকারও সেটা করতে সুবিধা হয়। আমার মনে হয় এখনো যে সময় আছে, তারা যদি সুনির্দিষ্ট বলিষ্ঠ পদক্ষেপ নেন, অনেকগুলো বিষয় একসঙ্গে সমাধান করার চেষ্টা না করে সেগুলো নির্বাচনের সরকারের কাছে ছেড়ে দেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই এই যে এই সময়ের মধ্যেই একটা ভালো নির্বাচন করা যাবে। তবে আমার কথা হচ্ছে, নির্বাচন অবশ্যই হতে হবে। এই বর্তমান যে একটা অস্থিতিশীল অবস্থা, এটা সামাল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। একটা নির্বাচিত সরকার যদি আসে, একটা রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী সরকারি দল হবে, বিরোধী দল হবে, একটা রাজনৈতিক ফ্রেমে সেটা আসবে, তখন সমাধান করবার জন্য কিন্তু আমরা আরও সহজ এবং আরও স্বচ্ছ জবাবদিহিমূলক একটা সরকার পাবো। একেবারে 100% বিষয় হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, সেটা আমি মনে করি না। কিন্তু নির্বাচনের মাধ্যমে এই অবস্থা থেকে আমরা একটা স্থিতিশীল অবস্থায় যাব, যেখান থেকে আমরা একটা রাজনৈতিক পথ অনুসরণ করে সমাধানের জন্য আমরা এগোতে পারবো। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। শিরিন সুলতানা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারা নির্বাচন দিতে পারছে না, কিন্তু এখন প্রশ্ন বড় করে দেখা দিচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে, তাদের নিষিদ্ধের বিষয় নিয়ে। এক্ষেত্রে আসলে বিএনপির অবস্থানটা কি থাকবে? না, বিএনপি তো বলে আসছে যে আমরা কোনো রাজনৈতিক দলেরই নিষিদ্ধ আমরা চাই না। যে সেক্ষেত্রে আপনার যেমনটিভাবে আমরা অন্য রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না, আমরা জাতীয় পার্টিরও আমরা নিষিদ্ধ চাই না, এটা আমাদের স্ট্যান্ড। আসলে নির্বাচনকে সামনে রেখে আপনার অনেক ধরনের মোর্চাই হয়, অনেক ধরনের সমস্যা তখন তৈরি হয়। নির্বাচনটাকে কেন্দ্র করে হবে এবং নির্বাচন হয়ে গেলে এই ধরনের পরিস্থিতি থাকে না। যেটা আমি প্রথমেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সময়টা এই 1 বছর বা
সোয়া বছর না নিত তাহলে এত সমস্যা জেঁকে বসতো না। যেটা এখন দেখেন আমাদের যে ফেসিস সরকারের আপনার প্রধানমন্ত্রী তিনি এখনও বাইরে থেকে এই নির্বাচনকে বানচাল করার জন্য তিনি প্রকাশ্যে তিনি বক্তৃতা বিবৃতি দিয়েই চলেছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো এতে হচ্ছে কি যে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে। যতই নির্বাচনের কথা বলা হচ্ছে, আপনার ডাকসু নির্বাচন নিয়ে এখনো বলে যে নির্বাচনটা হবে কিনা, আবার ধরেন জাতীয় নির্বাচনে এই ধরনের প্রশ্ন আসছে। এটা হচ্ছে কি যে এই যে একটা এত মানে ফেসিস যে দীর্ঘদিন 17 বছর এদেশের জনগণের জাগ্রতের পাথর নিয়ে জনতার কাঁধে বসেছিল, তারা এই নির্বাচনটাকে বানচাল করার জন্য যেই ধরনের আমরা শুনলাম যে এস আলমের প্রায় 1,500 কোটি টাকা শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, সে আরও টাকা দেওয়া হবে এই নির্বাচনকে বানচাল করার জন্য। কাজে সংখ্যা তো একটা থেকেই যায়। তারপরে আমি যেটা মনে করি যে আমরা আশাবাদী যে সকল যে কথাটি ভাইয়া বলেছেন যে জনগণ যেটা চায়, জনগণের আশার প্রতিফলনটাই কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে যেমনিভাবে শেখ হাসিনার পতন হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার শুধু সরকার না, তার দলকে নিয়ে সে মানে এই বাংলাদেশকে ছাড়তে বাধ্য হয়েছে। সেজন্য আমি মনে করি যে নির্বাচন ইনশাল্লাহ ডাকসু নির্বাচনও ভালোভাবে হবে এবং আগামী অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে এবং জাতীয় নির্বাচনও খুব সুষ্ঠু সুন্দরভাবে হবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ শিরিন সুলতানা। ডক্টর মোশতাক হোসেন, একই প্রশ্ন, জাতীয় পার্টির নিষিদ্ধের যে প্রশ্নটা এখন ঘুরে ফিরে আসছে বারবার, সেক্ষেত্রে আসলে আপনার পার্টি কিংবা আপনাদের আসলে অবস্থানটা কি? দেখুন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে একভাবে দেখা ঠিক হচ্ছে না। যদিও আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, বর্তমান সরকারকে বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে, তারা অবৈধ বলছে, গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে জঙ্গি হামলা। তারা আজ বর্তমান বাস্তবতাকে স্বীকার করে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাদেরকেও নির্বাচন করতে দেওয়া উচিত। আর জাতীয় পার্টি তো আপনার গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। দেখুন যে সেনাপ্রধান যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন সেনাপ্রধান কিন্তু সবচেয়ে প্রথম জাতীয় পার্টিকে ডেকেছে। কারণ জাতীয় পার্টি ছিল সেই পার্লামেন্টের, যদিও সেই পার্লামেন্টের নির্বাচনটা একটা ভুয়া নির্বাচন ছিল, কিন্তু সেই পার্লামেন্টের বিরোধী দল জাতীয় পার্টির এই পরিবর্তনের পক্ষে থাকাটা কিন্তু খুব দ্রুত, বিশেষ করে যারা বিদেশি শক্তি তারা এই সরকারকে মেনে নিয়েছে। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চায়না, তারা দেখেছে যে ওই যেই সংসদ, বিতর্কিত সংসদের বিরোধী দল, তারা এটা পরিবর্তনের পক্ষে, তারাই সবচেয়ে আগে তারা ডাক পেয়েছে সেনা প্রধানের কাছে। এবং জাতীয় পার্টির সেই প্রধান তিনি বলেছেন, শুনেছি যে তার কাছ থেকে পরামর্শক্রমেই বিএনপিকেও ডেকেছে, বিএনপিও সঙ্গে সঙ্গে এসছে যে অন্যান্য দলগুলো ডাকা, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ডাকা, এবং একটা সক্রিয় ভূমিকা ছিল জাতীয় পার্টির। আমি অবশ্যই জাতীয় পার্টির রাজনীতির 180 ডিগ্রি বিরুদ্ধে, কারণ তাদের যে পূর্বসূরি জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করে আমাদের দেশকে একটা অগণতান্ত্রিক জায়গায় করে নিয়ে গেছিলেন, তার বিরুদ্ধে অবশ্যই আমি রাজনৈতিকভাবে। কিন্তু 5ই আগস্টের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনে কিন্তু জাতীয় পার্টির ইতিবাচক ভূমিকা ছিল। হ্যাঁ, অনেকেই স্বৈর শাসনের পক্ষে ছিলেন। আমি মনে করি যে এই গণঅভ্যুত্থানের আগে 15ই জুলাইয়ের পরে যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তারা হচ্ছে এই পরিবর্তনের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি। 15ই জুলাইয়ের আগে হয়তো কেউ কেউ স্বৈরাচারের পক্ষে থাকতে পারেন, সেটা নিয়ে কিন্তু এখন যদি আমরা, হ্যাঁ আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, আমরাও আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের সাথে আমরা চলে এসেছি 2016 সালে। আমরা তার আগে তো হয়তো তাদের সাথে একসাথে ছিলাম, সেখানেই তো আপনি রাজনৈতিক ময়দানে আপনি সেখানে বিতর্কিত করতে পারেন। কিন্তু গণতান্ত্রিক ফ্রেমে জাতীয় পার্টিকে সহ তাদেরকে বাদ দেওয়া ঠিক হবে না, এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, গণ অভ্যুত্থানকে স্বীকার করে নির্বাচন করতে চায়, তাকেও সুযোগ দেওয়া উচিত। এবং এভাবে একটা ইনক্লুসিভ নির্বাচন যদি হয়, তাহলে আমরা একটা স্টেবল, স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ পাবো, যেটা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক আরেকটা প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ নির্বাচন না গেলে নির্বাচনই হবে না। না, এটা তো হয়তো আওয়ামী লীগের সমর্থকরা একটা হুমকি দিচ্ছেন। এটা ঠিক, আওয়ামী লীগ যখন সমস্ত বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করেছে, সে নির্বাচনটা হয়নি। হ্যাঁ, সেই নির্বাচনটা ঠুটো জগন্নাথ নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন হবে না এটা। হ্যাঁ, আওয়ামী লীগের দাবি কি? আওয়ামী লীগের দাবি তো হলে বর্তমান সরকারকে তারা উৎখাত করতে চায়। যারা বর্তমান সরকারকে উৎখাত করতে চায় তারা কিভাবে নির্বাচনে আসবে? আওয়ামী লীগ যদি বর্তমান বাস্তবতা মেনে নির্বাচন করতে চায়, অবশ্যই আমি মনে করি তার সবাই নির্বাচনে আসলে ইনক্লুসিভ নির্বাচন হবে। কিন্তু তারা যে নির্বাচনের বিরুদ্ধে, শুধু না সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদের গণহত্যাকে দায় চাপাচ্ছে আন্দোলনকারীদের উপরে, সেটা তো কখনো আওয়ামী লীগের পক্ষে এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। শিরিন সুলতানা, জামাত বিএনপির পক্ষে ছিল, নেই, অনেকগুলো বিষয় নিয়ে এখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা যে বিভিন্ন কারণে কিংবা
জামাত এক এক সময় এক কথা বলছে, বিএনপি নির্বাচনের কথা বলছে, জামাত থেকে বলা হচ্ছে গণভোট কিংবা পিআর পদ্ধতি যে নির্বাচন, এই দ্বন্দ্বটা এটা আসলে কি নিয়ে আসলে? দ্বন্দ্ব এখন তো হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের রাজনীতির মাঠে তো এখন বিএনপি আর জামাতে আছে বড় রাজনৈতিক দল হিসেবে। সেই কারণে আগে যখন জামাত বিএনপির সাথে ছিল তখন এক ধরনের ইকুয়েশন ছিল। এখন যেহেতু তারা আমরা খুবই স্বাভাবিকভাবে ধরেন আপনি বিএনপিকে কেন্দ্র করে একটা জোট হবে এবং জামাতকে কেন্দ্র করে, যেহেতু জামাত এই মুহূর্তে সেকেন্ড পজিশনে ধারণা করা হচ্ছে, তার কাছে তাদের কেন্দ্র করে একটা জোট হতে পারে। আবার ধরেন বামপন্থী যারা রাজনীতি তাদের একটা জোট হতে পারে। সেখানে এখন সম্পর্কটা চাইতে বেশি হলো যে এখন অবস্থানটা, সময়টা আর কি, যেহেতু এখন এই সময়ে এসে একটা ফেসিস চলে গেছে, সেখানে এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে এখন এটা হইতেই পারে যে আমাদের রাজনৈতিকভাবে আমরা আমাদেরটা চাই, তারা চাইতে পারে। কিন্তু আমার একটা কথা হলো যে আপনি একটু আগে আমাদের মোস্তফা ভাইকে বলছিলেন যে মোস্তফা ভাই বলছিলেন যে আওয়ামী লীগের কথা। তা আওয়ামী লীগের কথাটা আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ তো আসলে এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন, না রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন এবং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে অবস্থান, সেখান থেকে তারা এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং তাদের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে পরবর্তী পরিস্থিতি, সেটা পরবর্তী পরিস্থিতি যদি কখনো সেটা বাংলাদেশে আসে তাহলে তারা রাজনীতি করতে পারে। তা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে ভাই যে কথা সঠিক বলেছেন যে জাতীয় পার্টি যেহেতু 15 জুলাইয়ের আগ পর্যন্ত তাদের একটা অবস্থান ছিল এবং 15 জুলাইয়ের পরবর্তী আমরা দেখেছি যে তাদের পার্টির প্রধানও এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে এবং তাদেরকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। তো সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অবদান রেখেছে, সেক্ষেত্রে তারা রাজনীতি আসতেই পারে। তা আমি যেটা বলবো যে বিএনপি কিন্তু বরাবরই বলছে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। তো সেই হিসাবে আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে, এটা হতে পারে। তবে আমি মনে করি যে আমরা যারা রাজনৈতিক দলগুলো যারা আছি এই মুহূর্তে যারা আছি তাদের সবচেয়ে বড় প্রয়োজন আমি মনে করি সবার মধ্যে একটা সহিষ্ণুতা পরিবেশ দরকার, যেটা একটা অসহিষ্ণু পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। আপনি জানেন যে নির্বাচনী সংস্কার বা যে বিষয়গুলো নিয়ে যে 73টা যে সংশোধন, সেখানে প্রায় 9টি বাদ সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। তা আমরা মনে করি যে যেই বিষয়গুলির সাথে রাজনৈতিক দলগুলো একত্রিত মতামত হচ্ছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এবং আমাদের পার্টির সিদ্ধান্ত হলো যে সেই বিষয়গুলিকে যদি মনে করে যে নির্বাচনের আগেই তারা কার্যকর করতে সেটা করতে পারে এবং যেই বিষয়গুলো দ্বিমত পোষণ করছে সেই বিষয়গুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে পরবর্তী বিষয়গুলো তার সংশোধন মাধ্যমে আসতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।